দর্শক, বাংলাদেশ তথা এই উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় যেসব সুপার কোয়ালিটির মানুষগুলো অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের সব কিছু ত্যাগ করেছেন, সেই সব মানুষগুলোর জীবনী, কর্ম ও শেষ দিকের দিনগুলো নিয়ে গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। ইতিহাসের বিভিন্ন সূত্রে বলা হয়ে থাকে, স্রেফ চট্টগ্রাম শুধু নয়, 18 শতকে দক্ষিণ এশিয়ার অন্যতম সুফি মুসলিম ব্যক্তিত্ব ছিলেন হযরত আমানত শাহ রহমতুল্লাহ। ওনার জীবনী, কর্ম ও শেষ দিকের দিনগুলো নিয়ে দীর্ঘদিন গবেষণা শেষে 1 জুলাই 2024 অর্থাৎ গতকাল অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা বের হয়েছিলাম চট্টগ্রামের লালদিঘির পাড়ে অবস্থিত আমানত শাহ রোডে ওনার দরগার উদ্দেশ্যে, আর যেখানে আজ উনি শায়িত আছেন। এবং আমরা প্রায় সব স্থানে গিয়েছি, চট্টগ্রামের যেই সব স্থানে ওনার বিচরণ ছিল। দর্শক, কিছুটা সময় হাতে নিয়ে বসুন। আজ আমরা এ অঞ্চলের ইতিহাসের সেই বিষয়গুলো জানতে চলেছি এবং দেখতে চলেছি যা হয়তো ইতিপূর্বে আমাদের জানার সুযোগ হয়নি কিংবা দেখার সুযোগ হয়নি। তো দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমআর এক্সপেডিশন বাংলার আমাদের আজকের অভিযানে। দর্শক, আসুন সংক্ষেপে আমরা প্রথমে একটু ইতিহাসের দিকে তাকাই। বিভিন্ন সূত্রে হযরত শাহ আমানত রহমতুল্লাহ সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি। সরকারি বাংলাপিডিয়াতে বলা আছে, শাহ আমানত রহমতুল্লাহ চট্টগ্রামে বিখ্যাত একজন দরবেশ, আর তিনি বিহার শরীফ থেকে এখানে আসেন বলে জনশ্রুতি আছে। এছাড়া চট্টগ্রামের একটি কুটিরে বসবাস করতেন এবং জর্জ কোর্টে তিনি পাখা টানার চাকরি গ্রহণ করেন। এছাড়া আমরা যদি উইকিপিডিয়ার দিকে তাকাই, এখানে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু তথ্য দেয়া আছে। হযরত আমানত শাহ সম্পর্কে বলা হচ্ছে যে উনি ইরাকি বংশোদ্ভূত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার পূর্বপুরুষরা বাগদাদ থেকে বিহারে চলে আসেন। তারাও হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বংশধর এবং ওনার পিতার নাম হলো নিয়ামত। এছাড়াও দৈনিক ইত্তেফাক সহ বেশ কিছু পত্রিকায় ওনার জীবনী, ওনার আধ্যাত্মিকতার কিছু উল্লেখযোগ্য ঘটনার বিবরণ সহ বেশ কিছু রিপোর্ট আমরা দেখতে পেয়েছি। এবার আসুন হযরত শাহ আমানত রহমতুল্লাহের দরগার দেয়ালে সংযোজিত কিছু তথ্য আপনাদেরকে দেখাতে চাই। এখানে ওনার বংশের তালিকা দেখানো হয়েছে, আর এই তালিকা অনুযায়ী হযরত শাহ আমানত রহমতুল্লাহের একমাত্র যে সন্তান ছিলেন ওনার নাম হলো শাহজাদা আনোয়ার খান। দেয়ালে সংযোজিত এখানে হযরত আমানত শাহ রহমতুল্লাহ সম্পর্কে আরও কিছু তথ্য এখানে সংযোজন করে রাখা হয়েছে, অর্থাৎ উনি কিভাবে বাংলাদেশে আসলেন, ওনার কর্মজীবন, এছাড়া কিভাবে ওনার আধ্যাত্মিকতা প্রকাশ পেল সেই সম্পর্কিত বিষয়ে সংক্ষেপে এখানে তুলে ধরা হয়েছে। এবার আসুন আমরা কথা বলি এই দরগার বর্তমান মোতোয়াল্লি শাহজাদা জনাব ফরিদ উদ্দিন মোহাম্মদ আলীর সাথে। ওনার কাছ থেকে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি হযরত শাহ আমানত রহমতুল্লাহ সম্পর্কে। বলা হয়ে থাকে উনি হযরত শাহ আমানত রহমতুল্লাহের 7ম বংশধর। আমি হলাম বাবাজান কাবলা রহমতুল্লাহ আলাইহির 7ম পুরুষ, মাহবুবে রব্বানি, গৌসে সমদানি, কুতুবুল আকতাব, গরিবে নওয়াজ হযরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহ আলাইহি। আমি 7ম পুরুষ। বাবাজান কাবলা রহমতুল্লাহ আলাইহি যখন চট্টগ্রাম এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, তখন ইংরেজ জজ ছিলেন। ইংরেজ জজের উনি পাকা টানতে নিজেকে আত্মগোপন রাখার জন্য আল্লাহর ওলিদের এটা আল্লাহ পাকে এটা প্রকাশ করে দিলেন। ওনার আধ্যাত্মিক এক মহিষকালীর একজন লোকের
কোর্টের যে একটা ফয়সালা ছিল ওটা প্রকাশ করতে গিয়ে আল্লাহ পাকে বাবাজান কেবলা উনি যে একজন আল্লাহর ওলি, এটা উনি আল্লাহ পাকে এটা প্রকাশ করে দিলেন। এর পরের দিন উনি আর কোর্টে যান নাই, উনি খানকা শরীফে ইসলাম প্রচারের জন্য উনি দূর দূরান্ত থেকে লোকে আসতো, উনি ইসলাম প্রচার করতেন। এর মধ্যে উনি ওনার খানকা শরীফে অতিবাহিত করে গেছে। আজও পর্যন্ত বাবাজান কেবলার দরবারে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাবাজান কেবলার দরবারে জিয়ারতে আসেন এবং প্রত্যেক বৃহস্পতিবার মিলাদ মাহফিল হয়, শুক্রবারও মিলাদ মাহফিল হয়, অনুষ্ঠিত হয়, সবার জন্য দোয়া করা হয়। এবং বাবাজান কেবলা রহমতুল্লাহ প্রত্যেক বছর জিলহজ মাসের 1ম তারিখ বাবাজান কেবলার ওরস শরীফ অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্ট একটা প্রশ্ন ছিল, সেটি হলো আমরা যতটুকু জানতাম যে হযরত শাহ আমানত রহমতুল্লাহ আপনার কোর্টে পাখা টানার কাজ করতেন, তো সেই কোর্টটা কি চট্টগ্রাম আপনার বর্তমানে যে জর্জ কোর্ট অর্থাৎ এই যে কোর্ট বিল্ডিং যেটাকে আমরা আপনার চিনে থাকি সেটা, নাকি আপনার অন্য কোথাও কাজ করতেন? না, বাবাজান কেবলা রহমতুল্লাহ যখন যে কোর্টে উনি কাজ করতেন এইটা ছিল আপনার ওই মহসিন কলেজের পাদদেশে। ওখানে একটা ঝরার জন্য একটা বিল্ডিং আজও বর্তমান আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। ওইখানেই বাবাজান কেবলার ওই কোর্টেই উনি কাজ করতেন। আচ্ছা, তার মানে চট্টগ্রামে বর্তমানে যে কোতোয়ালিতে যেই কোর্টটি আছে সেখানে না, মহসিন কলেজ সংলগ্ন আপনি যেখানে বলছেন। হ্যাঁ, তখন ওই স্টেট কোম্পানির আমলে ওই কোর্ট বিল্ডিং ওখানেই ছিল, উনি ওখানেই কাজ করতেন। ওখান থেকে কাজ শেষ করে উনি কদম মোবারক মসজিদের মধ্যে নামাজ পড়াতেন। আচ্ছা, নামাজ পড়ে ওনার খানকা শরীফে চলে আসতেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, অনেকের মতো শুরুর দিকে আমরা চিন্তা করছিলাম যে হযরত শাহ আমানত রহমতুল্লাহ সম্ভবত চট্টগ্রামের পুরাতন যে কোর্ট অর্থাৎ যেটিকে কোর্ট বিল্ডিং বলা হয় সেখানে কাজ করতেন। পরে আমরাও চিন্তা করে দেখলাম যেহেতু 1757 থেকে 1857 বা 58 সাল পর্যন্ত বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল চলে এবং যেহেতু হযরত শাহ আমানত রহমতুল্লাহের সময় ছিল 1800 শতকের সময় এবং উক্ত সময় কোর্টের কার্যক্রম চলত চট্টগ্রামের মহসিন কলেজ চকবাজার সংলগ্ন আশেপাশে কোথাও, তাই সেই স্থানটি দেখার জন্য এবার আমরা চললাম চট্টগ্রামের অন্যতম একটি সরকারি কলেজ মহসিন কলেজ এলাকায়। যদিও আমাদের মধ্যে কিছুটা সংশয় রয়েছে যেহেতু প্রায় 224 বছর পূর্বের ভবনটি এখন আদৌ দেখতে পাওয়া যাবে কিনা। দর্শক, মহসিন কলেজ এলাকায় পৌঁছে আশেপাশের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। দৃশ্যত তেমন কোনো তথ্য না পেয়ে এবার আমরা ইতিহাসের সূত্র খোঁজ করা শুরু করলাম। খোঁজাখুঁজি করে যতটুকু জানা গেল তা হলো মূলত হাজী মোহাম্মদ মহসিন কলেজের ক্যাম্পাসের পশ্চিমাংশে পাহাড়ের চূড়ায় রয়েছে দারুল আদালত নামে একটি ভবন, যা পর্তুগিজ ভবন নামে ব্যাপকভাবে পরিচিত। ঐতিহাসিক তথ্যে জানা যায় ভবনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে নির্মাণ করা হয়েছিল এবং এটি ছিল চট্টগ্রামের প্রথম আদালত ভবন। এ বিষয়ে নভেম্বর 17, 2022-এ দৈনিক ডেইলি স্টার পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তো আমরা কলেজে প্রবেশ করে প্রশাসনিক ভবনের একজন কর্মী যার নাম কৃষ্ণ দাস, তার সহযোগিতায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা ছুটে চললাম সেই পাহাড়ের চূড়ার দিকে। দর্শক, কলেজ মসজিদ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম চট্টগ্রামের প্রথম আদালত পর্তুগিজ ভবনে।
আমরা জানতে পেরেছি 2002 সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় এবং 1857 সালের দিকে ব্রিটিশরা চট্টগ্রামের লাল দিঘির পাশে লালকুঠিতে, অর্থাৎ লাল যে বিল্ডিংটি, সেখানে আদালত স্থানান্তর না করা পর্যন্ত এই ভবনটি আদালত হিসাবে ব্যবহৃত হয়েছে। সো এই মুহূর্তে আমরা বলতে পারি এটি হলো সেই ভবন যেখানে হযরত শাহ আমানত রহমতুল্লাহ পাখা টানার কাজ করতেন। দর্শক, যেহেতু এই ভবনটি কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে, তাই আমরা ভেতরে প্রবেশ না করে বেরিয়ে আসলাম পর্তুগিজ ভবন থেকে। আমাদের এবারের গন্তব্য মোমিন রোডে অবস্থিত কদম মোবারক মসজিদ। আদালতের কাজ শেষে বের হয়ে যেই মসজিদে হযরত শাহ আমানত রহমতুল্লাহ নামাজ পড়তে যেতেন। দর্শক, এখন থেকে প্রায় 305 বছর পূর্বে অর্থাৎ 1719 সালে প্রতিষ্ঠিত এটি হলো সেই বিখ্যাত মসজিদ যেখানে হযরত শাহ আমানত রহমতুল্লাহ নামাজ পড়তেন। দর্শক, হযরত শাহ আমানত রহমতুল্লাহের দরগায় যাওয়ার পূর্বে এবার আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কর্ণফুলী নদীর উপর নির্মিত তৃতীয় কর্ণফুলী সেতুটি দেখানোর জন্য, যেটি 2011 সালের নির্মাণ শেষ হলে এর নামকরণ করা হয় শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 950 মিটার, প্রস্থ হলো 24.40 মিটার, অর্থাৎ এটি 950 মিটার দীর্ঘ কেবল স্ট্যান্ডোজ কংক্রিট সেতু, যার উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের জন্য একদম পুরোপুরি উপযোগী। এছাড়া 4 লেনের এই সেতু ফুটপাত ও ডিভাইডার সহ মূল সেতু হলো টোটাল 830 মিটার। এছাড়া সেতুর মোট পিলার সংখ্যা হলো 10টি, এর মধ্যে নদীর মাঝখানে রয়েছে 4টি, আর সেতুর উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে মোট 6টি। 4 বছরেরও কম সময়ের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়।
দর্শক, হযরত শাহ আমানত রহমতুল্লাহের দরগায় প্রবেশের পূর্বে শেষ আরেকটি স্থানে আপনাদেরকে নিয়ে যেতে চাই, আর সেটি হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। পূর্বে অন্য নামে থাকলেও 2005 সালের 2 এপ্রিল এটি হযরত শাহ আমানতের নামে নামকরণ করে এর নাম রাখা হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। তথ্য অনুযায়ী এই বিমানবন্দরটি বছরে 1.5 মিলিয়ন যাত্রী বা 15 লক্ষ যাত্রী ও 6,000 টন কার্গো বা মালামাল বহন করতে সক্ষম। এছাড়াও এটি দক্ষিণ কোরিয়া ভিত্তিক দেশের বৃহত্তম পাইলট প্রশিক্ষণ কেন্দ্র আরিরাং ফ্লাইং স্কুল ঘাঁটি হিসাবেও ব্যবহার করা হয়। 2013 সালের নভেম্বর মাসে এটিকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি প্রদান করে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল বা ছাত্রাবাস রয়েছে, যেটির নাম হলো শাহ আমানত হল। সময় স্বল্পতার জন্য আজ আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যেতে পারছি না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এবার চলুন আমরা প্রবেশ করি এই উপমহাদেশের বিখ্যাত একজন মুসলিম ব্যক্তিত্ব সুফি দরবেশ হযরত শাহ আমানত রহমতুল্লাহের দরগায়।
দর্শক, এই উপমহাদেশের বিখ্যাত সম্মানিত একজন সুফি ব্যক্তিত্বের দরবার থেকে আমরা বের হলাম। আমরা হয়তো আরো অনেক তথ্য দিতে পারতাম, কিন্তু প্রতিবেদনটি দীর্ঘায়িত হয়ে যাওয়ার কারণে আমরা এটিকে শর্ট বা মিনিমাইজ করেছি। ইসলামের ইতিহাসকে তুলে ধরা এবং সেটিকে সম্প্রসারিত করা দর্শক আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।